বাবা এমন একজন মানুষ যারা সর্বস্ব দিয়ে তার সন্তানদেরকে আগলে রাখে। আমার মা বলতেন ছোটবেলায় যে বকলে এতটাই বাবা রেগে যেতেন যে বাবা বলতেন যে আমার ছেলে মেয়েকে মানুষ করতে হবে না, তাদের লেখাপড়া করার দরকার নেই। এরম শুনেছি। সেখানে আমার মা তখন বাবাকে বলতো যে জটায়ু, কারণ নাকি তার দুটো ডানা দিয়ে তার দুই মেয়েকে আগলে রাখতেন। আমার বাবা সেরকম। আমার বাবা এতটাই, আমি বাবাকে সুপারম্যান বলবো এই কারণে যে না, বাবা আমাদের একটা সুন্দরভাবে একটা মানে ফুলের মতো পাপড়ি, কুঁড়ি থেকে আমাদের পাপড়িতে পরিণত করেছিল। সত্যি বাবা সাহস জুগিয়েছে, বাবা আমাদেরকে স্ট্রং বানিয়েছে, প্রত্যেকটা পদক্ষেপে কিভাবে চলতে হয় সেগুলো শিখিয়েছে। আজকে দিদি নেই, বাবা নেই, ঠিক আছে, তবুও যেন আমার মনে হয় কোথাও গিয়ে যেন সে আছে। যখন আমি কোথাও বেরোই না, তখন যেন এখনো মনে হয় যে আমার বাবা বাবা গন্ধ আমি পাই, সত্যিই পাই। যে কোনো একটা বিশেষ কাজে গেলে যদি আমি বলি যে বাবা তুমি আমার সঙ্গে থেকো, তোমরা বিশ্বাস করবে কিনা আমি জানি না, কিন্তু আমি ফিল করি যে আমার বাবা আমার সাথে আছে এবং সেই কাজটা ঠিক উদ্ধার করে দিয়েছে একটা সময়ের পরে। তখন আমরা বুঝি না, যেরকম দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিই না, কিন্তু বাবা যখন মাথার উপর নেই এখন বুঝতে পারি যে বাবা জিনিসটা কি। প্রথমেই আমরা খুব অভাবের মধ্যে থাকলেও আমরা যখন ছোটবেলায় কোনো কারণে বলতাম এটা আমার চাই, বা শুধু চাওয়াটাই তো বাবারা দিয়ে এসছে। দেখো, ছেঁড়া জুতো ছেঁড়া জামা সবকিছু পরে বাবারা চায় তাদের পরিবার, তাদের সন্তানরা যেন একদম ঠিক থাকে। তেমনি আমার বাবাও ছিলেন। হ্যাঁ, যখনই কিছু চাইতাম, দিতে পারুক আর না পারুক, যেন মনে হতো যে চাঁদটাও যদি আমি চাইতাম সে যেন বলে দিত হ্যাঁ দিতে পারবো। তখন আমার হয়তো 22 বছর বয়স, আমি একটা চাকরি পাই। তো প্রথম মাসের মাইনে থেকে আমার যখন বাড়িতে আনি, প্রায় 10 দিনও যায়নি আমার টাকাটা শেষ হয়ে যায় নিজের কেনাকাটি করে। তারপরে কাঁচু মাচু মুখ করে বাবার কাছে গিয়ে বললাম, বাবা আমার কাছে কিন্তু একটাও টাকা নেই। বাবা হেসেছিলেন এবং তারপরে পুরো টাকাটাই বাবা দিয়েছিল আমাকে আমার হাতে তুলে। তখন বলেছিল যে হিসেব করে না চলতে পারলে কিন্তু জীবনে অনেক মানে কষ্ট আছে, কিন্তু তার মানে এই নয় যে বাবা কিছু করেনি। তার পরের মাসে যখন আমি টিপে টিপে চলতাম বা আমার মার হাতে টাকা দিয়ে রাখতাম, বাবা এসে কিন্তু প্রত্যেক দিন জিজ্ঞেস করতো তোর গাড়ি ভাড়াটা আছে তো। মানে যদি আমি বলতাম হ্যাঁ আছে, আমি দেখতাম বাবার মুখটা কাঁচুমাচু হয়ে যেত, মানে সে দুঃখ পেত যে আমি তার কাছে টাকাটা চাইছি না বলে। বাবা হচ্ছে সেই জিনিস, বাবা সেই রকমই একজন জিনিস। হঠাৎ করে বাবার যখন বাড়ি আসতেন কাজ সেরে, আহ, বাবার গায়ের পুরো ভিজে জামা চকচকে হয়ে যেত এবং মা প্রথমেই আগে বলতো ওই জামা তোমার রাখা যাবে না, ওই জামা আগেই তোমাকে বাইরে বের করে দিতে হবে কাচার জন্য। হ্যাঁ ঠিক তাই, ওই গন্ধটা এখনো আমি পাই জানো। বাবা মারা যাওয়ার পরেও আমি সেই গন্ধটা পেয়েছিলাম বাবার ঘামের। এখনো আজও যখন কোথাও বেরোই, হঠাৎ করে যখন মাকে বলে যখন বেরোই, তখন যেন পেছন থেকে বলে যে সাবধানে যাস বাপি। এই কথাটা যেন এখনো আমার কানে বাজে, বাবার এই কথাগুলো। হঠাৎ একদিন জানা গেল আমার বাবা ক্যান্সারে আক্রান্ত হয়েছে, ফুসফুসে ক্যান্সার। ঠিক আছে, ধরা পড়লো। অনেক ট্রিটমেন্ট হয়েছিল। ডক্টর বলেছিলেন যে 6 মাসের বেশি ওনাকে রাখা যাবে না, পুজোটা কাটাতে পারো কিনা সেটা দেখো। ফেব্রুয়ারি মাসে ধরা পড়েছিল, সেপ্টেম্বর মাসে বাবা মারা যায়। সত্যিই পুজোটা সে কাটাতে পারিনি, পুজোটা সে দেখতে পারিনি সে বছরে। প্রচুর ট্রিটমেন্ট আমরা করেছিলাম, কিন্তু বাবাকে সেই অর্থে আমরা বাঁচাতে পারিনি। বাবার 5 মিনিট আগে বাবার সাথে আমি কথা বলেছিলাম ওভার ফোনে, কিন্তু তারপরে হঠাৎ কার্ডিয়াক অ্যাটাক হয়। বাবাকে আর আমরা দেখতে পাইনি। যখন আমি মেয়েকে নিয়ে বাবার কাছে যাই, শুধু নিথর দেহটাই তার কাছে পড়েছিল, একটা সাদা ফ্যাটফাটে হয়ে। বাবার সেই গন্ধটা ওই ঠান্ডার মধ্যেও কিন্তু আমি তখনো উপলব্ধি করেছিলাম, অনুভব করেছিলাম যে বাবার গন্ধ তখনো আছে সারা ঘর জুড়ে। বাবা বলে যদি কিছু থাকে, তবে আমি এইটুখানি বিশ্বাস করি যে কোথাও না কোথাও গিয়ে বাবার সাথে আবার দেখা হবেই। কোথাও না কোথাও বাবার সাথে দেখা হবেই। বাবা তোমাকে তো আমি আই লাভ ইউ কোনোদিন বলতে পারিনি, সেই সময় এই সুযোগ ছিল না সবাইকার কাছে চিৎকার করে বলার মতো বাবা তোমাকে আমি ভালোবাসি। কিন্তু এইটুকুনি আমি জানি আমাদের ভালোবাসা গিয়ে কোথাও একটা আটকে ছিল, যে হ্যাঁ আমি তোমাকে বোঝাতে পেরেছি যে তোমাকে আমি অনেক ভালোবাসি, সাথে তুমিও। দিদি, বাবা, মা, আমরা সবাই একসাথে।